আমরা এই ভারত থেকে দুর্বল, এটা আমাদের মানতে হবে, রিয়ালিটি এটা। কিন্তু দুর্বলরা, শারীরিকভাবে দুর্বলরা শারীরিকভাবে সবলদেরকে, বেশি শক্তিশালীদেরকে কি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হারায় নেই? সংখ্যায় কমরা কি সংখ্যায় বেশিদেরকে কোনোদিন হারায় নেই? আমরা জানি না। ডেভিড গোলায়েতের স্টোরি কি মিথ্যা? দাউদ আলাইসাল্লামের জালুতের স্টোরি কি মিথ্যা? বদরের স্টোরি কি মিথ্যা? কোনোদিনই মিথ্যা না। আমাদের ইমানের অংশ এই স্টোরি গুলো, সো এটা মিথ্যা হইতে পারে না, এবং এটা পার্ট অফ হিস্ট্রি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকে আজকে আবার আপনাদের সাথে দেখা হলো, এবং আশা করি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদেরকে নিজেও এডুকেট হতে পারবো এবং আপনাদেরকেও এডুকেট করতে পারবো। সো রিসেন্টলি আমি অনেক জায়গায় বিভিন্ন জিনিস দেখতেছি, এবং আমাদের সেন্টিমেন্ট এভাবে কাজ করতেছে। এবং এই সেন্টিমেন্ট আমাদের নতুন না, অনেক আগে থেকে এভাবে কাজ করে। সেই সেন্টিমেন্টটা হইলো ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। স্পেশালি 2024-এর জুলাই আন্দোলন, এরপরে হাদি ভাইয়ের মৃত্যু স্পেশালি একটা টার্নিং পয়েন্ট। এবং বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন এখন অলমোস্ট অল টাইম লোতে, অল টাইম লো বলবো না, এর চেয়েও খারাপ রিলেশনশিপ বা এরকম রিলেশনশিপ বাংলাদেশের ইন্ডিয়া আগেও দেখছে, হয়তো বা সামনেও দেখবে। বাট জিনিসটা খুব সিম্পল, যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার আধিপত্যবাদ, যে কোনো স্বাধীন সার্বভৌম দেশের জনগণ মতো বাংলাদেশের মানুষ স্বাধীন চেতনা, মুসলমান হিসাবে আল্লাহবাদে কারো কাছে মাথা নত করা বাংলাদেশের মানুষের কোনোভাবেই কাম্য না। এবং আমি বিশ্বাস করি যে তারা করেও না। যদিও এই সেন্টিমেন্টটা মুসলমান থেকে বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের সেন্টিমেন্ট, স্টিল আমি বিশ্বাস করি যে ওই চেতনাটাও ভিতরে আছে। তার উপর দিয়ে ভারতে এখন মুসলমানদের সাথে যা হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। এবং আমরা মনুষ্যত্ববাদে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়ে বানাইছে, এবং যে অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে দিছে, ওই অধিকারটা সবার পাওয়া উচিত, সবার প্রাপ্য, সেটা মুসলমান হোক এবং যে কোনো ধর্মেরই হোক না কেন। এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করাটাই স্বাভাবিক, যে কোনো মানুষ আধিপত্যবাদের বিরোধিতা করবে। এবং আমিও এর থেকে আলাদা কেউ না। সবসময় ছোটবেলা থেকেই আমি এটার বিরোধিতা করি। আমার বাসায়ও এটা নিয়ে আমাকে অনেকবার অনেক কথা বলা হয়েছে। আমি প্রিটি শিওর আপনারাও আমার এই সেন্টিমেন্টের সাথে ইকো করবেন। কিন্তু মোর ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হইলো যে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা কি মুখে করলেই হবে, নাকি এখানে আমাদের প্র্যাকটিক্যাল কোনো স্টেপ নেওয়ার পজিশন আছে? আজকে আমি পুরা একটা অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরবো, যে অ্যানালাইসিসটা আমি নিজে করার চেষ্টা করছি পাবলিক ইনফরমেশনের ভিত্তিতে। এবং আমি এই অ্যানালাইসিসটা সিম্পলি হবে যে বাংলাদেশ কি ভারতের সাথে লড়াই করে, চোখে চোখ রেখে লড়াই করে বেঁচে থাকতে পারবে নাকি। এবং আমি একদম পুরো প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসে আপনাদেরকে বলবো, যাতে আপনাদের কাছে পুরা ক্লিয়ার পিকচার, যারাই শুনবে তাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যায়। এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য থাকবে। এটা কোনো মানে পুরান কথা নতুন কথা না, এটা এক কথা থাকবে, এটা একদম স্টেবল কথা। সো এখন যদি আমরা স্টার্ট করি, এটা খুব সিম্পল একটা আলোচনা, যে বাংলাদেশের নিজের পায়ে দাঁড়ানোর কতটুকু ক্যাপাসিটি আছে। আমরা একদম প্রপার একটা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিসটা হবে বিভিন্ন সিনারিও অনুসারে, যে বাংলাদেশ যদি ভারতের সাথে মিলিটারিলি এবং ডিপ্লোম্যাটিক্যালি চ্যালেঞ্জ করতে চায় ভারতকে, এবং আন্ডার প্রেসার রাখতে চায়, তাহলে কি করা উচিত বাংলাদেশের, এবং এটা কিভাবে সম্ভব। ঠিক আছে। এবং আমরা একদম রিয়েল পিকচার তুলে ধরবো, কিছু কম্পারিজন তুলে ধরবো। এবং এই কম্পারিজনের পরে আমার অনুযায়ী, আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী এটার কি একটা একমাত্র সলিউশন আছে। আমি আমি খুব সিম্পল মানুষ, আমি সিম্পল সলিউশন দিতে পছন্দ করি। এটার একমাত্র সলিউশন আমি দিব, পরের সলিউশন পরে, কিন্তু ফার্স্ট সলিউশন এটাই। এবং এর পরের থেকে আমরা অ্যাক্টিভলি মুভ অন করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারবেন। সো শুরু করতেছি। ফার্স্ট অফ অল, আমরা দুই কান্ট্রির একটা মিলিটারি, এয়ারফোর্স, নেভাল ফোর্সের একটা কম্পারিজন করব, এই দাঁড়ানোর জন্য যে আমরা অ্যাকচুয়ালি কোন পজিশনে আছি। সো আমরা যদি একদম মিলিটারিলি জিনিসটা করার চেষ্টা করি, যে নাম্বার অফ ফোর্স কতজন আছে অ্যালং উইথ রিজার্ভ ফোর্স,
সো আমরা যদি দেখি তাহলে ইন্ডিয়ার অ্যারাউন্ড 1.4 মিলিয়ন ফোর্সেস আছে। 1.4 মিলিয়ন, আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টাল গার্ড সব মিলায়। এর বাইরেও সিগনিফিকেন্ট একটা রিজার্ভ ফোর্স আছে যারা রেডি থাকে এনি টাইম ইউজ হওয়ার জন্য। এনি টাইম তাদেরকে ডাকলে তারা যাতে ইমার্জেন্সি টাইমে হেল্প করতে পারে, এবং প্যারামিলিটারি গ্রুপও আছে। বাংলাদেশের এর তুলনায় অ্যাক্টিভ পার্সন আছে 1,60,000 থেকে 2,27,000-এর মাঝখানে, এরকম একটা পাবলিক ফিগার। আপ অ্যান্ড ডাউন মিলে করা যায়, আর একটু বেশি হবে, কম হবে না। এবং প্যারামিলিটারি ইউনিট আছে, বিজিবি আছে, আনসার আছে, এরা কিছু হেল্প করে। তো আমরা দেখতেছি নাম্বার ওয়াইজ সিগনিফিকেন্টলি বাংলাদেশ কম, এবং শুধু কম না, ক্যাপাসিটি ওয়াইজও এই জায়গায় কম। ঠিক আছে, ক্যাপাসিটি ওয়াইজও কম। সো এই জিনিসটা আমরা মাথায় রাখা উচিত। এটাই এখানে শেষ হয়ে যেতেছে না। আমি জাস্ট একটা তুলনা দিলাম। এয়ারফোর্সের দিক থেকে ইন্ডিয়ার প্রায় 2,100টা এয়ারক্রাফট আছে, ইনক্লুডিং বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ফাইটার এবং স্ট্রং হেলিকপ্টার ফ্লিট আছে। বাংলাদেশের এই তুলনায় 160 থেকে 215টার মতো এয়ারক্রাফট আছে। হয়তো বা আরেকটু কম বেশি হইতে পারে আপ এন্ড ডাউন করে, বাট আগেন, এবং এয়ার পাওয়ারে বাংলাদেশ সিগনিফিকেন্টলি উইক। এয়ার ডিফেন্স সিস্টেমও বাংলাদেশ সিগনিফিকেন্টলি উইক। এবং এই জায়গায় বাংলাদেশের কোনো, মানে ইন্ডিয়ার সাথে কম্পারিজন না করলেই ভালো। মানে এমন একটা জায়গায় আমরা আছি। এয়ার এয়ার পাওয়ার, যেটা এখনো বিশ্বের সবচেয়ে, আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদিও বাংলাদেশের নেভাল পাওয়ারেরও ইম্পর্টেন্স আছে, বাট এয়ার পাওয়ারের যে জায়গায় ইম্পর্টেন্স এত বেশি, ওই জায়গায় বাংলাদেশ সিগনিফিকেন্টলি নেগলেক্টেড, এবং নেগলেক্টেড বাই আওয়ার ওন government. And that is something that we need to be very, very cautious about. আমাদের গভর্নেন্স পর্যায় থেকে, মিলিটারি পর্যায় থেকে এয়ার ফোর্সে স্ট্রং ইনভেস্টমেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি দেখতেছি বিভিন্ন জায়গায় এখন করতেছে। বাট এই করাটা আরো সচেতনতার সাথে এবং আরো শক্তভাবে করাটা জরুরি। এখন আমরা আসি নেভাল ক্যাপাবিলিটিস। নেভাল ক্যাপাবিলিটিস এর ক্ষেত্রে আগে ইন্ডিয়া ফার হেড। ওদের যদি ব্লু ওয়াটার নেভির কথা বলি, ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার, তারপরে এয়ারক্রাফট ক্যারিয়ার যদি ওরা সিগনিফিকেন্টলি অন্য বড় বড় সুপার পাওয়ারের তুলনায় উইকি, বাট স্টিল দে আর ভেরি মাচ আহেড দেন আস। সাবমেরিনস বলি, ডিস্ট্রয়ার্স বলি, ফ্রিগেটস বলি, সবকিছু মিলায়। এবং ইন্ডিয়ান ওশনের জন্য ওরা এটা ডিজাইন করে রাখছে। আমাদেরটা বে অফ বেঙ্গল এবং পুরোপুরি ডিফেন্স ওরিয়েন্টেড, ওদেরটা অফেন্স এবং ডিফেন্স ওরিয়েন্টেড মিলায়। সো আমাদেরটা আসলে মোটামুটি আমাদের একটাই স্ট্রেংথ আর কি, যে আমাদের সমুদ্র যে স্ট্রেংথটা, ওটা অটোমেটিক্যালি কাজ করে। ওটা বোথ ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রেই। এবং ওদেরটা আরো বেশি অ্যাডভান্স হবে, বিকজ ওদের ওদের ক্যাপাসিটি বেশি, ওদের দেশ বড়, এন্ড মোর ইম্পর্টেন্টলি ওদের বিভিন্ন অঞ্চল যে জিনিসটা দেখতে হয়, যার মিলিটারি লোক আছে, তারা এই জিনিসগুলো আরো বেটার করতে পারবে। আমি তো কোনো মিলিটারি লোক না, বা নেভালের লোক না, তারা এই জিনিসটা এত বেটার অ্যানালাইসিস করতে পারবে। এখন আসি গ্রাউন্ড ফোর্সেস এন্ড ইকুইপমেন্টের কথা। গ্রাউন্ড ফোর্সেস এন্ড ইকুইপমেন্টের দিক থেকে অ্যাকচুয়ালি হিসাব করলে বাংলাদেশ আর ইন্ডিয়া নট, বাংলাদেশ নট রিয়েলি ব্যাড পজিশন কম্পারেটিভলি টু ইন্ডিয়া। সো আপনারা বলতে পারেন যে ব্যাড পজিশন নাই মানে কি? মানে হইলো যে অন গ্রাউন্ড যদি ব্যাটেল হয়, বাংলাদেশ ক্যান অ্যাকচুয়ালি ডু ভেরি ওয়েল। দের ইজ এ বিগ চান্স যে বাংলাদেশ ইজ আ গুড গুড অপরচুনিটি টু ট্যাকেল ইভেন সুপার পাওয়ার অর আ ভেরি বিগ ফোর্স লাইক ইন্ডিয়া। একটা ইন্ডিয়া ফুল ফোর্স নিয়ে বাংলাদেশে কোনোদিনই অ্যাটাক করবে না, এটা একটা মিলিটারি সুইসাইড। বাট ইভেন ইফ ইউ কম্পেয়ার, বিকজ অফ বাংলাদেশ ইজ আ ডিফেন্ডার্স প্যারাডাইস, দিস ইজ হাউ বাংলাদেশ ইজ ডিজাইন। এবং বিভিন্ন আমাদের এলাকাটা এইভাবে ডিজাইন করা, আমাদের যে ম্যাপটা এভাবে ডিজাইন করা, আল্লাহ তালা আমাদের এলাকার জিওগ্রাফিটা এমন ভাবে সেট আপ করে রাখছে যে আসলে আমরা অন গ্রাউন্ড অ্যানালাইসিস করলে উই আর গুড এনাফ টু ডিফেন্ড আওয়ারসেলভস ইন আ লট অফ ওয়ে। ইতিহাসেও আমরা পড়লে বোঝা যায় যে হাউ বিকজ অফ দ্য নেচার অ্যান্ড আমাদের যে একটা প্লেন, আমাদের যে একটা নেচার অ্যান্ড আমাদের যে গ্রাউন্ডটা, ওটা এমন ভাবে তৈরি যে ইটস ভেরি ডিফিকাল্ট টু উইন অন গ্রাউন্ড ফোর্সেস ওয়ার। ওয়ান অফ দ্য মেইন রিজনস উই ওয়ান ইন 71 ইজ বিকজ অফ দিস। আমাদের মানুষের সহযোগিতা ছাড়া কেউ আমাদের সাথে গ্রাউন্ড ফোর্সেসে জিতাটা খুবই কঠিন, এবং এটা ইতিহাসে অনেক আমরা পাইছি। সো আমি এটা ডিটেলসে গেলাম না, বাট এটা একটা সিম্পল আইডিয়া হইলো যে অন গ্রাউন্ডে উই ক্যান অ্যাকচুয়ালি কি ফাইটিং। বাট কোশ্চেন হইলো যে আমরা যখন এই কম্পারিজন গুলো করি, কম্পারিজন হওয়ার পর আমরা একটা জিনিস দেখতে পাই। সেটা হইলো যে আমরা ফার বিহাইন্ড ইন্ডিয়া। সো রিয়েলিস্টিকলি আমাদের যদি কোনো ওয়ার আসে, মোস্ট লাইকলি যেটা হবে, ইন্ডিয়া আমাদের উপর এয়ার বম্বার্ডমেন্ট করবে, যেটা আমাদের সবচেয়ে ইজি টার্গেট। এয়ার বম্বার্ডমেন্ট করে সাধারণ মানুষ অনেক বেশি মারা যাবে, অথবা এলিট ক্লাসের মানুষজন উড়ে চলে যাবে এবং সাধারণ মানুষ মারা যাবে। এটা মোস্ট লাইকলি সিনারি যেটা ইসরায়েল গাজার সাথে করতেছে। এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের নাই বললেই চলে। সো দের ইজ আ হিউজ চান্স যে আমরা আরেকটা গাজা হয়ে যেতে পারি। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে
কি হইতে পারে ওই সিনারিওটা আমরা একটু অ্যানালাইসিস করি ইফ আ ফুল ওয়ার ওয়ার ব্রেকস আউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ফার্স্ট অফ অল, কোন সিনারিওতে ওয়ার ব্রেকআউট করতে পারে এটা আমাদের জানার দরকার। আমাদের ওয়ার ব্রেকআউট করতে পারে ইন্ডিয়ার কিছু পলিটিক্যাল গোল অ্যাচিভ করার জন্য, এবং আমাদের সার্বভৌমত্বকে ইন্ডিয়া নিজেদের পলিটিক্যাল গোলের পার্ট যদি নিয়ে নেয়, যে দে ওয়ান্ট টু টেক ওভার আস, there is a likely chance that they would never want to do that because that creates a liability for them. বিকজ তারা এমন একটা জনগণের দায়িত্ব নিতে চাবে না, আনলেস একটা ফ্যানাটিক আইডিওলগ হয়, সেটা ভিন্ন কথা। যে সে একটু পাগল উগ্রপন্থী কোনো লিডার যদি ইন্ডিয়াতে কোনো সময় চলে আসে, সে করতে পারে, বাট এর চান্সেস খুব কম, কারণ ইন্ডিয়া মাল্টিপল ফোর্সেস দিয়ে ঘেরাও করা তো। সো এই চান্সটা কম যে ইন্ডিয়া আমাদেরকে কোনো ফুল টাইম ওয়ার ব্রেকআউট হইলে ইন্ডিয়া যেটা করবে নিজেদের কোনো সিকিউরিটির জন্য করবে। যে বাংলাদেশ ধরেন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতেছে, ওটা ভাঙার জন্য করতে পারে। বাংলাদেশের জনগণ অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে, এই কারণে করতে পারে। নিজের পাওয়ার শো করার জন্য করতে পারে, আহ কাউকে দেখানোর জন্য করতে পারে। তো এটা মোস্টলি একটা পলিটিক্যাল গোলের কারণে করবে। অথবা কোনো এমন কিছু, বাংলাদেশ কোনো এমন একটা চুক্তিতে, কোনো একটা প্যাক্টে, ডিফেন্স প্যাক্টে এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, বাংলাদেশ সৌদি পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট যেটা হয়েছে, তুর্কিও যেটাতে জয়েন করতে পারে, সামনে আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো এরকম কোনো ডিফেন্স প্যাক্টে যদি বাংলাদেশ জয়েন করে কোনোদিন, যেটা ইন্ডিয়ার জন্য থ্রেটনিং হইতে পারে, সেক্ষেত্রে করতে পারে। ইন্ডিয়ার একটা লেজিটিমেস থাকবে এটা করার জন্য, উইথিন দেমসেলস অ্যান্ড এক্সটার্নালি অ্যাজ ওয়েল। সো এটা একটা রিজন হবে। সো যেটা ওটা করে, যেটা করবে মোস্ট লাইকলি যে এয়ার বম্বার্ডমেন্ট অনেক বেশি করবে, মানুষ মারা যাবে ওইখান থেকে। ম্যারিটাইম ভাবে ওরা, নেভেলি ওরা এখানে ইনভলভ হওয়ার চান্সেস খুব কম। ওরা চেষ্টা করবে কুইকলি নিজেদের পলিটিক্যাল গোলগুলো বের করা। এবং যেটুকু আমি বুঝি যে দুইটা একটা হইতে পারে, একটা হলো নেতিনিয়াহুর মতো পাগল বা ইসরায়েলের মতো একটা আইডিওলগ জাতি, যারা কিনা চায় যে ওইখান থেকে লোক চলে যাক। সো ওইটা একটা চান্স। আরেকটা চান্স যেটা ওইটা সম্ভাবনা কম, ওইটা হইলে হয়তো বা তারা 50,000 60,000 মানুষকে মারতে পারে, যেটা ইসরায়েল মারছে। মারার পরে ওরা হয়তো বা চেষ্টা করতে পারে বেশিরভাগ মানুষকে ভয়ের কারণে খাওয়া না দিয়ে চলে যাওয়া। বাট এটার জন্য যে পরিমাণ ডিপ্লোম্যাটিক ব্যাকআপ লাগে, যে পরিমাণ ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগে, যেটা ইসরায়েল পায় পশ্চিমা বিশ্বের কাছে এবং আমেরিকার কাছে ইজিলি পায়, সেই জিনিসটা হয়তো বা ইন্ডিয়া পাবে না। সো ইন্ডিয়ার চান্সেস কম এটা করা। ইন্ডিয়া যেটা করতে পারে সেটা হইলো বোম্বার্ডমেন্ট করবে, করে তারা যে পলিটিক্যাল একটা গোল তারা অ্যাচিভ করতে চাইছে ওইটা। অন্যথায় বাংলাদেশ যেটা করবে সেটা তার ডিফেন্স ক্যাপাসিটি এবং তার ডিপ্লোম্যাটিক মিশন গুলো তখন সে আরো স্ট্রং করে ফেলবে। জাতিগতভাবে বাংলাদেশ এটা খুব বাজেভাবে রিভর্ট করবে। এবং ইন্ডিয়া চাবে বাংলাদেশ উইথিন ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হইতে পারে বাংলাদেশের এমন কোনো গভর্নমেন্ট আছে যারা পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়া ওইটা ভাঙার জন্য করতে পারে, বা প্রো ইন্ডিয়ান নিজের কোনো একটা গভর্নমেন্ট বসানোর জন্য করতে পারে। মোস্ট লাইকলি এই টাইপের কোনো একটা কারণ করবে ইন্ডিয়া। এবং বাংলাদেশ যেটা করবে ওটা ওই মাঝখান দিয়ে ডিপ্লোম্যাটিক মিশন অনেক বেশি সরাবে, প্রচুর ইয়া করবে। বাংলাদেশের ওই সময় টার্গেটই এটা থাকবে রিয়েলিস্টিকলি, যে ইন্ডিয়াকে খরচ যাতে বেশি করাইতে, যত বেশি যাতে খরচ করাইতে পারে এটা এটা করার পিছনে। ওইটার জন্য তারা নিজেদের পুরো সেট আপটা করতেছে। এবং একদিক দিয়ে ওইটা বাংলাদেশের আছে, একবারে যে নাই তা না, আছে। এবং বর্ডারে অনেক ইস্যু হবে। বাংলাদেশ মানে দুই দেশের মানুষ একজন একজনকে মেরে ফেলতে পারে, বিজিবি বিএসএফ মানে মারামারি করে অবস্থা খারাপ করে ফেলতে পারে, বিকজ ওখানে তো আর এয়ার বোম্বার্ডমেন্টের চান্স কম। হবে, হবে, বাট সো মোস্ট লাইকলি এরকম কিছু একটা সিনারিও হইতে পারে, যতটুকু আমার অ্যানালাইসিস। অ্যান্ড তখন এই সিনারিওটা হবে ইভেনচুয়ালি, এটা ইন্ডিয়াও খুব একটা কিছু পাবে না, বাট ইন্ডিয়া নিজের যেটা চাওয়ার দরকার সেটা পেয়ে যাবে। বাংলাদেশের অখণ্ডতা, সভেরেন্টি মেনটেন করেই বা রেখে দিয়েই ওরা একটা কায়দার, বিকজ বাংলাদেশকে ওরা উইথিন ভাবে ভেঙে ফেলতে চাবে। এবং দের ইজ এ চান্স বাংলাদেশ ভেঙে যাবে। কেন বাংলাদেশ ভেঙে যাওয়ার চান্স বেশি, এটা আমি আসতেছি এটা পিছনে। বাট মেইন রিজন যেটা, এটা এই কারণে ইন্ডিয়া করতে পারে। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সাপোর্ট বাংলাদেশ পাবে না তাই না, চীন থেকে পাবে, পাকিস্তান থেকে পাবে। ইন্ডিয়া হয়তোবা যেটা চেষ্টা করবে যে চীন এবং পাকিস্তানের এন্ডে যেসব সোলজার আছে, ওইসব সোলজারকে ইনভলভ যাতে বাংলাদেশে না করা লাগতে পারে। আর বাংলাদেশ চাবে ওরা যাতে ইনভলভ হয়, বিকজ ওই সুযোগ সন্ধানীরা ইন্ডিয়া, চায়না এবং পাকিস্তান, ওরা এটাই ওয়েট করতেছে যে ইন্ডিয়ার সোলজার বর্ডারে এবং আশেপাশে যদি ওখান থেকে সরে যায়, তাহলে যাতে ওরা আরেকটু অগ্রসর হইতে পারে।
যেটা পাকিস্তান 1999 কার্গিল ওয়ারের সময় শ্রীনগর প্রায় দখল করে নিয়েছিল, প্রায় ঢুকে গেছে পুরোটা। ওরকম কিছু একটা পাকিস্তান অলওয়েজই চাবে, নো ম্যাটার কে পাকিস্তানের গভর্নমেন্টের কাছে। চীনও এরকম কিছু চাবে লাদাখের অঞ্চলে, আরো অনেক জায়গায় দিতে পারে। পুরো বে অফ বেঙ্গলের, সো বে অফ বেঙ্গলের জন্য বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। এক তো সুপার পাওয়ার এটা চাবে না যে এই যুদ্ধটা বাজুক। তো আমরা যে পরিমাণ ভয় পাই যে ইন্ডিয়ার কন্ট্রোলে, আমরা যেরকম, আমরা ইন্ডিয়া থেকে অনেক কিছুতে পিছানো নিজের দোষ। আমরা যদি নিজের ইচ্ছে আরো উপরে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ক্ষতিটাও হয় না। কারণ আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যালি, আই উইশ উই নো দ্যাট। আই এম প্রিটি শিওর, আমি জানি না আমাদের স্টেট মেশিনারি এটা জানে বা বুঝে নাকি। মানে অবভিয়াসলি তারা আমার থেকে বেশি জানে, বাট এটা রিয়েলাইজ করা এবং ভিতর থেকে এই জিনিসটা চাওয়া যে আমরা আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট হই, শক্ত হই, আমি জানি না এটা চাই নাকি। সো এটা এই জন্য সুপার পাওয়ার আর কোনোদিনই চাবে না। চায়না তো চাবেই না। কারণ আমাদের যে পোর্টটা, আমাদের এই পোর্ট দিয়ে যাইতে পারলে সিগনিফিকেন্টলি চায়নার এবং অনেক সুপার পাওয়ারদের শিপমেন্ট কস্ট কমে আসে। সো বাংলাদেশের এটা অলওয়েজ একটা সেলিং পয়েন্ট। আমি অ্যাকচুয়ালি জানি না যে আমরা এটা কতটা সেল করতে পারছি, বাট এটা অলওয়েজ একটা সেলিং পয়েন্ট। সেই জন্য সুপার পাওয়ার কোনোদিনই চায় না, কোনোদিনই চায় না যে আমাদের এখানে ভারতের সাথে যুদ্ধ হোক, কারণ এটা ভারতের জন্য ভালো না। আমরা কিছু না, আমরা এমন, যেটা বলে একটা শার্ট আর কি, যদি কেউ পরা থাকে, ইন্ডিয়া পুরো যদি একটা শার্ট হয়, আমরা পুরো শার্টে কিছু করতে পারবো না, কিন্তু পকেটটা তো ছিঁড়ে দিতে পারবো। সো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অনেক ক্ষতি আমরা করে ফেলবো বাই দ্যাট টাইম। বিভিন্ন ভাবে করার উপায় আছে, আমাদের এয়ারফোর্স এবং মিলিটারির ভাইরা জানে কিভাবে করা যায়। সো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অনেক ক্ষতি করা যায়। বাট এটা হইলো মোস্ট লাইকলি একটা সিনারি। আমি ওয়ার্স্ট কেস সিনারি আপনাদেরকে বলে দিলাম, এটাই হর্ষ হতে পারে। এর চেয়ে বেশি খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না, বাট অনেক সাধারণ মানুষ মারা যাবে, স্পেশালি বাংলাদেশে। কারণ এয়ার বম্বার্ডমেন্ট করলে যা হয় আর কি, বিকজ দেয়ার আর নো, এবং আমাদের সাইবার নেটওয়ার্ক অতটা স্ট্রং না, so আমরা ডিফেন্সিভলিও কিছু করতে পারবো। আর আমাদের তো কোনো বাংকারও তৈরি করা খুব একটা ইজি না। তো আমাদের একটাই উপায় আছে, যদি আমরা, এটা খুবই এক্সপেন্সিভ, বাট একটাই উপায় আছে, এটা আমি আরেকটা ভিডিওতেও বলছিলাম, যে আমরা যাতে নিজেদের ডেভেলপ করতে পারি, পানিতে থাকার সক্ষমতা ডেভেলপ করতে পারি, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওটা যদি আমরা করতে পারি কোনো সময়, তাহলে মেবি, আদারওয়াইজ দের ইজ নো আদার অপরচুনিটি ফর আস টু লিভ, উই উইল ডাই, মোস্ট অফ আস উইল ডাই। এনিবডি ক্যান ডাই, আর গড নোজ কে 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 বাঁচবে কে মরবে, বাট দেয়ার আর চান্সেস আ লট অফ পিপল উইল ডাই। এরিয়াল বোম্বার্ডমেন্ট এরকমই হয়। এখন সুপার পাওয়ার আর চাবে না, ডিপ্লোমেসি হবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, লিডাররা হ্যান্ডশেক করবে, এন্ড দেন অ্যাজ ইট ইজ। আমার যে পয়েন্টটা ছিল, এত কিছুর কারণে আমরা আমাদের ক্যাপাসিটি কিভাবে বাড়াইতে পারি এন্ড অল দ্যাট স্টাফ, আমার কথা হইলো আমরা এমন ভাবে প্রস্তুতি নিব, ভারত যদি আমাদেরকে অ্যাটাক করে, ওরা জিতা তো দূরের কথা, ওরা যাতে এখান থেকে হেরে বের হয়, এন্ড উই ক্যান ডু দ্যাট। বাট কিভাবে সেটা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। there is only one way there is absolutely only one way whether we can, how can we do that। আমরা এই ভারত থেকে দুর্বল, এটা আমাদের মানতে হবে, রিয়ালিটি। কিন্তু দুর্বলরা, শারীরিকভাবে দুর্বলরা শারীরিকভাবে সবলদেরকে, বেশি শক্তিশালীদেরকে কি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হারায় নাই? সংখ্যায় কমরা কি সংখ্যায় বেশিদেরকে কোনোদিন হারায় নাই? আমরা জানি না। ডেভিড গোলায়েতের স্টোরি কি মিথ্যা? দাউদ আলাইসাল্লাম জালুতের স্টোরি কি মিথ্যা? বদরের স্টোরি কি মিথ্যা? কোনোদিনই মিথ্যা না। আমাদের ইমানের অংশ এই স্টোরি গুলো, সো এটা মিথ্যা হইতে পারে না, এবং এটা পার্ট অফ হিস্ট্রি। কিন্তু ওটার জন্য একটা পার্সিয়ান এম্পায়ার এবং রোমান এম্পায়ার যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পড়ে যায়, ওটাকে মিথ্যা? মিথ্যা, অবশ্যই মিথ্যা। এবং ইতিহাসে বহুত কেস, সালাউদ্দিন আইয়ুবী অহরহ যুদ্ধ করছে, যেখানে সে 1,000 মানুষ নিয়ে 10,000 মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে, অহরহ। এবং আজকালের জমানার কথা যদি বলে, অনেকে বলবে যে আমি খালি মুসলমানদের কথা বলতেছি। আজকালের জমানা আমি আপনাদেরকে বলতেছি, একটা দুর্বল, সামরিকভাবে দুর্বল এবং সংখ্যায় দুর্বল রাষ্ট্র কিভাবে একটা সুপার পাওয়ারকে ঠিক চ্যালেঞ্জ করতে পারে, এটা আজকালের দুনিয়া অ্যাকচুয়ালি আরেকটু সহজ। কিউবার কাহিনী যারা জানেন তারা পড়ে নিতে পারবে, কিংবা চে গুয়েভারার কাহিনী যারা জানেন, মাদারল্যান্ড অর ডেথ, one of our biggest inspiration during the July Revolution. Even then,
এই জিনিসটাই আমাদের দরকার। কি ছিল ওই জিনিসটা? কি কিভাবে ছোটরা বড়দেরকে হারাইতে পারতো? কিভাবে সেটা? সো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আমি কোট করি, ওই কোট করলে আপনারা বুঝে যাবেন। সো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমরা যদি কুফফারের এগেইনস্টে যুদ্ধ করি, মুসলমান যদি কুফফারের এগেইনস্টে যুদ্ধ করে, তাহলে সবকিছু তাদের পক্ষে, তাও আমরা জিততে পারি শুধু একবার, আমাদের ইমানের কারণে। আমাদের দুজনের মধ্যে গুনাহ কে কম করে সেই, আর কেউ কেউ কোনোভাবে না। ইমান এবং গুনাহ কে কম করে। আমাদের যদি ইমান না থাকে, আমরা যদি পরিপূর্ণ শুধু আল্লাহর নামে যুদ্ধ না করি, তাহলে দুইজন দুইজন মানুষের মধ্যে যদি আল্লাহ মাঝখানে না থাকে এবং যুদ্ধ হয়, এরকম দুইটা রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহ মাঝখানে না থাকে এবং যুদ্ধ হয়, তাহলে যে বেশি শক্তিশালী সেই জিত। এবং আমরা কোনোদিন বেশি শক্তিশালী ছিলাম না, so আমরা শক্তিশালী না, আমরা হেরে যাব। আল্লাহকে আমাদের আনতে হবে নিজের এই কোয়েশ্চেনটাতে আনাটা খুব জরুরি। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে আল্লাহকে সেন্টারে রেখে আমাদের একটা পলিটিক্যাল, ইকোনমিক, মিলিটারি সব সিস্টেম করা হবে, ম্যান্ডেটরি। হাদি ভাইয়ের মৃত্যুর কসম করে বলতেছি যে হাদি ভাইয়ের স্বপ্ন এবং ইনসাফের স্বপ্ন যদি আপনারা বাস্তবায়ন করতে চান, তাহলে আল্লাহকে সেন্টার অফ পাওয়ারে নিয়ে আসেন। আদারওয়াইজ এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই কথা আমি বলে 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 আশেপাশের মানুষ আমাকে যারা চিনে, আমি বলতে বলতে শেষ। আপনারা তো এটা ইমাজিন করতে পারেন না, জাস্ট এনে দেখেন আল্লাহকে মাঝখান দিয়ে। আপনি দেখবেন এমন সময় ঝড় হচ্ছে, ইভেন মিসাইলও কিছু করতে পারতেছেন। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে বলি যে যখন মানে নিজের ফরে ওয়েদার থাকে না, তখন এয়ার বোম্বার্ডমেন্ট করা যে কত কঠিন, এটা এয়ারফোর্সের লোকদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। ড্রোনও মারলে কাজ হবে না, মিসাইল মারলেও কাজ হবে না। এবং একটা ঝড়ই এনাফ সবকিছু চেঞ্জ করে দেওয়ার জন্য, কসম খোদা একটা ঝড় এনাফ। প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে এয়ার বোম্বার্ডমেন্ট কিরকম হইতে পারে, এয়ার বোম্বার্ডমেন্ট কিভাবে কমতে পারে ইন দ্যাট কেস। এফেকশন কি, এফেক্টিভনেস, ওদের এফেক্টিভনেস, টেকনোলজি ক্যানট বিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টেকনোলজি ক্যানট বিট নেচার। এভরিবডি, এভরি ব্লাডি পার্সন নোজ দ্যাট। সো when we fight, and we need a fight, promise you, we cannot do anything with India unless we actually have a fight. And that fight can be fully military or partially military, but that fight will include military. That much I can promise. Today or tomorrow, if we have to be independent and if we have to live with equity, then there needs to be a fight. And we need to win that fight. Only then আমরা ইন্ডিয়াকে চোখে চোখ রেখে কাজ করতে পারবো। কারণ আপনাকে নিজের মাসেল পাওয়ার না দেখাইলে পৃথিবীতে কেউ সম্মান করবে না। এটাই নিয়ম, এটাই নিয়ম, কিচ্ছু করার নেই। সো মাসেল পাওয়ার শো করা লাগবে, এবং আমরা মাসেল পাওয়ার শো করে জিততে পারবো না যদি আমাদের মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সেন্টার না থাকে। আমরা গুনাহগার ব্যক্তি হইতে পারি, কিন্তু ঈমান হারা ব্যক্তি বা রাষ্ট্র হইতে পারি না। এটা আমাদের প্রথম শর্ত হইতে হবে। মুখে খালি বললে হবে না যে আমরা কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবো না। যে দেশে সুদ বাদে কোনো সিস্টেম চলে না, ঘুষ বাদে কোনো কাজ হয় না, সেই দেশে আপনি কিভাবে বলেন যে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে আমি কোনো আইন করবো না? আইনগত ভাবেই তো বাংলাদেশে সুদ নেওয়া এলাও, তাহলে আপনি কেমনে বলেন এটা কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে? এটা সিম্পল প্রশ্ন। কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে আইন করবেন না, তো সুদটা বাংলাদেশে হালাল কিভাবে, এলাউড কিভাবে? বেসিক সিম্পল কোশ্চেন করছি আমি আপনাকে, বাকি সব বাদ। ঠিক আছে? দ্বিতীয় ম্যারেজ আর তৃতীয় ম্যারেজ নিয়ে চিন্তা না করে রাষ্ট্রকে ইমানদার বানান, এটা আপনাদের প্রথম দায়িত্ব। কোন মেয়ে হিজাব পড়ছে এটা আপনার প্রথম দায়িত্ব না। শুনতে খারাপ লাগবে। রাষ্ট্রকে রাষ্ট্রের মতো ফাংশন করান, পারফরমেন্স দেখান, মিলিটারিলি ফাংশন করান, ডিপ্লোম্যাটিক্যালি ফাংশন করান। পশ্চিমা বিশ্বকে গালি দিলেই হবে না, পশ্চিমা বিশ্ব তো গালি খাওয়ার যোগ্য, আমিও জানি আপনিও জানেন। কিন্তু পশ্চিমা বিশ্বকে যে ইউজ করা যায় নিজের পজিটিভনেসের জন্য, সেটা আমরা করতে পারিনি এখন পর্যন্ত। আমাদের নলেজ ক্যাপাসিটি কম, আমরা লবি স্ট্রাকচার এখনো তৈরি করতে পারিনি। তা আমাদের কি ট্যালেন্টেড মানুষের অভাব?
নাকি ইচ্ছা শক্তির অভাব? অবভিয়াসলি ইচ্ছা শক্তির অভাব, এটা কমন সেন্সের। আমি একটা সিম্পল কথা বলে দিই, বাংলাদেশে ইমান বাদে কোনো কিছু কাজ হবে না। ইমানদারিত্ব দিয়ে কাজ হবে, একদম সিম্পল। রাষ্ট্রগতভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করতে হবে, এটা খালি কাগজে কলমে না। এটা আমাদের স্টেট অর্গানাইজেশনের মধ্যে আমাদের পুরোপুরি নিয়ে আসতে হবে। একদিনে হবে না, 20 বছরে হবে, বাট 20 বছরে এটা আমাদের করা লাগবে। এটা হাদি ভাই এবং হাদি ভাইয়ের মতো শহীদদের প্রতি আমাদের নৈতিক আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর কসম করে বলতেছি, এই কাজটা করাটা ম্যান্ডেটরি। উই উইল উইন দ্য ওয়ার, নট অনলি অ্যাগেন্স্ট ইন্ডিয়া বাই দ্য ওয়ে, because we need to keep China in balance, because China in check, because উইগরদের সাথে যা হচ্ছে। পশ্চিমা বিশ্ব তো খারাপ, চায়নাও কিন্তু মঙ্গলদের উত্তরসূরি। মঙ্গলরা কিরকম খারাপ এটা সবাই জানে। বাট হ্যাঁ, চায়নারা মাচ মোর প্রিন্সিপালড দেন, মানে অ্যাটলিস্ট ওদের এনিমিটিটা সামনে দেখতে পারবো। সো দে আর বেটার এনিমি দেন দ্য ওয়েস্টার্ন বাস্টার্ডস, বাট স্টিল দে আর এনিমি, দে আর নট আ ফ্রেন্ড, অফকোর্স নট। সো উই নিড টু ফাইন্ড সামথিং। জিও পলিটিক্যালি থিংস আর চেঞ্জিং। আমাদের আজকে চেঞ্জ হইতে হবে, আমাদের আজকে অ্যাওয়্যার হইতে হবে। স্টেট ইনস্টিটিউশনস অ্যাওয়্যার হবে না, স্টেটে যারা ক্ষমতায় তারা অ্যাওয়্যার হবে না, কিন্তু আমাদের অ্যাওয়্যার হইতে হবে। যারা আমরা এই জিনিসগুলো নিয়ে সচেতন বা চিন্তা করতে চাই, আমাদের বাচ্চারাই ভবিষ্যতে এটা চেঞ্জ করে ফেলবে ইনশাল্লাহ। তারা প্র্যাকটিক্যালি চেঞ্জ করবে, কিন্তু ফিলসফিক্যালি প্রথম বাড়িটা আমাদের দিতে হবে, যে বাড়িটা আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গাটা দিতেই হবে। এটা নৈতিক কর্তব্য। আমরা আখেরাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেস করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে চাই, তাহলে এই কনফিডেন্স রাখতে হইলে আমাদের এটা রাখতেই হবে। আদারওয়াইজ নো ওয়ে উই ক্যান ফরগেট অ্যাবাউট হেভেন, হেল, হোয়াট এভার, উই ক্যান নট ফেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি আমার রাষ্ট্রের জন্য, আমার জনগণের জন্য, নিজের জন্য, যে আমরা আমাদের ইমানি দায়িত্ব যদি কোনো সময় না ভুলে যাই। ইমান দিয়েই আমরা জন্মাইছি, ইমান দিয়েই আমাদের মৃত্যু হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।